বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসিতে মনোনয়নপত্র জমা, ঠাকুরগাঁওয়ে আনন্দ উচ্ছ্বাস। দল সঠিক মূল্যায়ন করেছে, আমরা ঠাকুরগাঁওবাসী মনে করি যে ওনার কাছেই এদেশ নিরাপদ। তৃণমূলের নেতা কর্মীরা আমাদের সবাই আজকে অত্যন্ত আনন্দিত। টানা লোডশেডিংয়ে বেড়েই চলেছে দুর্ভোগ। বাসাবাড়ি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য হাহাকার, জামালপুরে চালকদের বিক্ষোভ। ভোলার চরাঞ্চলে 6 মাসে 300 মহিষ লুট, রাত জেগে পাহারায় স্থানীয়রা, আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর দাবি। স্বাগত স্টার বাংলায়, সাথে আছে রঞ্জিত শেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর তার হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য পদ এবং মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান মির্জা ফখরুল। পরে ইসিতে তার পক্ষে জমা দেওয়া হয় মনোনয়নপত্র। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রাষ্ট্রপতি হিসেবে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে প্রার্থী করার পাশাপাশি দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও তার পদত্যাগের কথা জানান রুহুল কবির রিজভী। সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন, এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। পরে সচিবালয় থেকে নির্বাচন কমিশনে যান বিএনপির প্রতিনিধিরা। সেখানে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে জমা দেওয়া হয় মনোনয়নপত্র। বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মনোনীত হয়েছেন। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। এর আগে 24 জুলাই রাষ্ট্রপতি পদ ছাড়েন মোহাম্মদ শাহাবুদ্দিন। বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যেই নির্বাচন করতে হবে রাষ্ট্রপতি। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়ায় উচ্ছ্বসিত নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষ। দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি করেছেন মিষ্টি বিতরণ। তাদের রয়েছে নানা প্রত্যাশাও। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী। দীর্ঘ রাজনৈতিক পথ চলা, আন্দোলন সংগ্রাম আর দলের দুঃসময়ে নেতৃত্ব দেওয়ার পর রাষ্ট্রপতি পদে মনোনয়ন, এতে উচ্ছ্বসিত তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষ। শহর থেকে গ্রাম, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ উচ্ছ্বাস। শিক্ষক থেকে তিনি পৌরসভার চেয়ারম্যান হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, দলের দায়িত্ব পেয়েছেন, ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন, মহাসচিব হয়েছেন। তিনি আমাদের সবসময় গর্বিত করেছেন, তিনি নিজেও গর্বিত হয়েছেন। আমার মনে হয় দীর্ঘদিন পর তিনি তার প্রাপ্য যে সম্মানটা সেটা পরিপূর্ণভাবে পেতে যাচ্ছে। দল সঠিক মূল্যায়ন করেছে, আমরা ঠাকুরগাঁওবাসী মনে করি যে ওনার কাছেই এদেশ নিরাপদ। শুধু তাই নয়, একে অপরকে চলছে মিষ্টিমুখ, প্রত্যাশাও আছে অনেক। শুধু ঠাকুরগাঁওবাসী না, গোটা বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মানুষ ওনাকে যেভাবে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে এবং দল যেভাবে মনোনয়ন দিয়েছে, তাদের সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে তিনি আজকে যে দলের মনোনয়ন পেয়েছেন রাষ্ট্রপতি পদে দলের পক্ষ থেকে, এ ব্যাপারে আমরা সারা দেশবাসীর মতন আমাদের ঠাকুরগাঁওর সকল স্তরের মানুষও আজকে আনন্দিত। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে রাজনীতিতে এসে ধাপে ধাপে উঠে এসেছেন জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শকের বিষয়ে আরও জানবো। ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রবিউল হাসান রিপন। রিপনের সাথে যুক্ত হতে চাই। এবং রিপন, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কি বলছেন এবং তার এলাকার মানুষজন কি বলছেন জানাবেন।
রঞ্জু, আপনাকে একটু জানিয়ে রাখি, দুপুরে কিন্তু যখন ঘোষণা হলো যে মনোনয়ন দেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর থেকে কিন্তু ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি যে নেতাকর্মী রয়েছে তাদের মাঝে কিন্তু আমরা দেখেছি যে আনন্দ উল্লাস বয়ে গেছে এবং মিছিল, বিভিন্ন জায়গায় যে মিষ্টি বিতরণ সেটি কিন্তু শুরু হয়ে গেছে দুপুরের পর থেকে। আমরা দুপুরের পরে দেখেছি যে বিএনপি যে নেতাকর্মী রয়েছে তারা ঠাকুরগাঁয় বিভিন্ন জায়গায় জায়গায় একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করছে এবং সাধারণ মানুষরাও কিন্তু তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু বহিঃপ্রকাশ আমাদের কাছে করছে এবং তারা যে বলছে যে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ত্যাগ, তার যে দলের প্রতি যে তার যে ত্যাগগুলো ছিল, সেই ত্যাগের প্রতিফলন বা সেই ত্যাগের কারণেই কিন্তু তিনি আজকে কিন্তু তার যে এই প্রেসিডেন্ট যে নিয়োগ সেটি পেয়েছেন। এবং আমরা দলের একজন নেতা রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলে জানতে চাবো যে বিএনপির মহাসচিবের যে এই যে আজকে তার নাম ঘোষণা করা হলো, মনোনয়ন দেওয়া হলো, আপনারা নেতাকর্মী হিসেবে এবং সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন এবং কেমন আপনারা আনন্দিত আছেন? আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা যে মানুষটির সাথে রাজনীতি করেছি তিনি আমাদের প্রিয় অভিভাবক, তিনি ঠাকুরগাঁয়ের আপামর সকল মানুষেরই অভিভাবক। আজকে এই মানুষটি যে ত্যাগ দেশের জন্য, জাতির জন্য অকল্পনীয়। আজকে এই মানুষটি সর্বোচ্চ সম্মানিত জায়গায় যাবে, এটা আমাদের যেমন প্রত্যাশা ছিল, করে জাতির প্রত্যাশা ছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে তাকে এই সম্মানটুকু দিয়েছে। আজকে এই সম্মানিত হয়েছে ঠাকুরগাঁবাসী শুধু নয়, গোটা জাতি। এই জাতির আনন্দের সাথে আজকে আমরা নেতা কর্মী সহ ঠাকুরগাঁবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তার কাছে আপনাদের প্রত্যাশা কি? তার কাছে প্রত্যাশা জাতি হিসাবে যে বাংলাদেশের স্বপ্ন দেখে জুলাই আন্দোলন হয়েছে, যে আমার ভাইরা প্রাণ দিয়েছে, সেই নূতন বাংলাদেশের স্বপ্ন তিনি বাস্তবায়ন করবেন একজন মহারাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি হিসাবে। ধন্যবাদ। আমরা যতটুকু জানছিলাম কিন্তু যে দলের নেতাকর্মী না, শুধু সাধারণ মানুষের প্রত্যাশা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের মধ্যে একটি নাম তিনি রেখে যাবেন, এমনটি প্রত্যাশা সকলে। রঞ্জু। রুবেল হাসান রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী, নিজ জেলা ঠাকুরগাঁওয়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ কি বলছেন। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তার পক্ষে মনোনয়ন জমাও দেওয়া হয়েছে। আমরা ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি জানাচ্ছিলাম আমাদের সহকর্মীর মাধ্যমে। যাচ্ছে পরের সংবাদে। পারিবারিক কলহের জেরে 2 সন্তান নিখোঁজের নাটক, তারপর হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। সুনামগঞ্জে 2 হাওর থেকে উদ্ধার হয়েছে শিশু দুটির মরদেহ। অভিযুক্ত কামরুল ইসলামকে আটক করা হয়েছে। পুলিশ বলছে হত্যার দায় স্বীকার করেছেন ঘাতক বাবা। গেল 7 আগস্ট 2 সন্তান সহ হঠাৎ নিখোঁজ হন বাবা কামরুল ইসলাম। 3 দিন পর সুনামগঞ্জের দিরাইয়ের বাড়িতে ফেরেন তিনি। তবে সাথে ছিল না 2 সন্তান। দাবি করেন খোঁজ জানেন না। ঘটনার পর সন্দেহ হলে বিষয়টি থানায় জানায় পরিবার। আটক করা হয় কামরুল ইসলামকে। বেরিয়ে আসে লোমহর্ষক ঘটনা। পুলিশ বলছে পারিবারিক কলহের জেরে সন্তানদের ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে অচেতন করেন বাবা, তারপর হত্যা করেন 7 বছরের ছেলে মুয়াদ্দিস ও 4 বছর বয়সী মেয়ে তুলনাকে। পরে আলাদা 2টি হাওরে মরদেহ ফেলে দেওয়ার দাবি করেন ঘাতক। এখানেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলছে যে সে মেরে ফেলছে, দুইটাকে দুই জায়গায় ফেলছে। কি জন্য মারলো এটা জিজ্ঞাসাবাদে সে জানালো যে পারিবারিক ভাবে তার অশান্তি ছিল। মঙ্গলবার ও বুধবার 2 হাওর থেকে উদ্ধার হয় শিশুদের মরদেহ। সন্তানদের হারিয়ে পাগল প্রায় মা। ঘটনা জানার পর হতবাক এলাকাবাসীও। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। কথাবার্তা কিছু সন্দেহ হয়েছে, ওরা তো বাপ, আমরা ভাববে নিতে পারছি না যে দেওয়া করবো। ওরা এসে বাড়িতে আমরা গ্রামবাসী জিগাইছি, হ্যাঁ শিকারাই না, অনেক সময় জিগাইছে গ্রামবাসী। এবারে তো আমার ভাই বোন হাইছি না, আমরা নিজের তো খারাপ লাগতেছে এই ঘটনা শুনিয়া। এই বাচ্চা ধীরে যে মারলে বাচ্চা, শিশু বাচ্চা করে কিতা করছে। কামরুল পেশায় ক্ষুদ্র ফেরিওয়ালা। 4 সন্তান, স্ত্রী আর মা সহ পরিবারে 7 সদস্য তার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। সকালে নগরীর রায়নগর এলাকায় অভিযুক্ত বাবুল মিয়ার দেয়া তথ্যে অভিযান চালায় পুলিশ। পরে একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয় ছুরিটি। বুধবার সকালে বাসা থেকে ব্যবসায়ী আব্দুল সাত্তার, তার স্ত্রী সুরেয়া বেগম এবং তাদের গৃহকর্মী তাহমিনা বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয় গৃহকর্মী তাহমিনার কথিত প্রেমিক বাবুল মিয়াকে।
পুলিশ জানায় শারীরিক সম্পর্কে বাধা দেয়ায় প্রথমে তাহমিনাকে হত্যা করে বাবুল। এ সময় সুরাইয়া বেগম ও তার স্বামী আব্দুল সাত্তার বিষয়টি দেখে ফেলায় তাদেরও হত্যা করা হয়। সে বলেছিল যে একটি সাদা শপিং ব্যাগের মধ্যে সে ছুরিটি রেখে সেটা নিয়ে এসে এখানে ফেলে দেয়। তা আমরা কিন্তু রক্তমাখা যে শপিং ব্যাগ সেটি কিন্তু আমরা পেয়েছি এবং যে ছুরি সেই ছুরিও কিন্তু আমরা এখানে পেয়েছি। সে আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছে সেটা সেই অনুযায়ী হচ্ছে আমরা অন্য বিষয়গুলো আপাতত আমরা পাচ্ছি না, তারপরে কিন্তু আমাদের তদন্ত অব্যাহত থাকবে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে কক্সবাজারে মারা গেছেন 4 জন, 2 জন মারা গেছে গোপালগঞ্জ ও নড়াইলে। আর বরিশালে শিক্ষার্থী নিহতের ক্ষতিপূরণ দাবিতে হয়েছে বিক্ষোভ। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুঁটাখালী এলাকা। দুপুরে বাস জিপের সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছেন অন্তত 5 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল লাল সবুজ পরিবহন বাস। পথে বিপরীত দিক থেকে আসা জিপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 1 জন আর হাসপাতালে মারা যান 3 জন। বাস দেখি না, কিন্তু বাস চলে গেছে মেরে। পরে দেখলাম যে জায়গার মধ্যে একদম মারা গেছে। পরে দেখলাম সব খাড়াছিরা, মানে ফরানা আসে আর যায় চলে যায় আর কি। সারভুগাতে আমার জানাশোনার ব্যাপারে 8 জন মতো যাত্রী ছিল, ওইখানে আমি যতদূর শিওর হয়েছি আর 4 জনের মতো মৃত্যু হয়েছে। প্রায় একই সময়ে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক মোটরসাইকেল চালক। আর নড়াইলে সড়ক পার হওয়ার সময় ভ্যান চাপায় মারা গেছে এক শিশু। এদিকে বরিশালের দপদপিয়া সেতুতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ক্ষতিপূরণ দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রিজভী হাবিব, স্টার নিউজ। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। শহর থেকে গ্রাম প্রায় সবখানেই 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের মাঝে বাড়ছে ক্ষোভ। বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে কৃষি ও কলকারখানায়। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় 40 থেকে 70% পর্যন্ত সরবরাহ কম পাওয়ায় এই ভোগান্তি। এদিকে বিদ্যুৎ স্থাপনা রক্ষা ও কর্মকর্তা কর্মচারীদের জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা। সমিলের করাতের সঙ্গে থমকে আছে জীবিকার চাকা। অবসরে মেশিন মেরামতের সময় কাটলেও শ্রমিকদের মজুরির খাতায় মিলছে কেবল শূন্য। উৎপাদনের চাকা থমকে যাওয়ার এই চিত্র কেবল কারখানাতেই সীমাবদ্ধ নেই। বিদ্যুৎহীন আধার বিষিয়ে তুলছে সাধারণ মানুষের জীবন। তীব্র গরমের মধ্যে দেশে বিদ্যুৎ সংকট আরও প্রকট হয়েছে। কোথাও কোথাও দিনে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। 1 ঘন্টা কারেন্ট পাচ্ছে, 1 ঘন্টা বন্ধ যাচ্ছে। এটা আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। রাতে 9টা থেকে এখানে কারেন্ট নাই, ভোল্টেজ নেই কারেন্টের, যার জন্য দেখা যায় যে আমি একজন ব্যবসায়ী, যার জন্য আমরা ঠিকমতো ব্যবসা করতে পারতেছি না। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষিতেও। সময়মতো সেচ দিতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকরা। একই সঙ্গে আলুর হিমাগার, পোল্ট্রির খামার এবং বিভিন্ন কলকারখানায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। আসতেছে যাচ্ছে, বিদ্যুৎ থাকতেছে না, 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা পর আসে। আমাদের কারেন্ট নিয়মিত থাকছে না, ফসলের ক্ষতি হচ্ছে, জনগণ ঘর বসে থাকা পারছে না। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় 40 থেকে 70% পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। তবে শিগগিরই পরিস্থিতি উন্নয়নের আশা। পিক সময় আমাদের ডিমান্ড প্রায় 113 মেগাওয়াট। সেখানে আমরা কোনো সময় দেখা যায় আমরা 30% লোড কম পাই, কোনো সময় 40% লোড কম পাই, যার ফলে এই লোডটি যেটা কম পাই সেইটা আমরা শেয়ার করে আমাদের দিতে হয়। তা আশা করি এটা খুব একটা বেশি দিন যাবে না, হয়তো একটু প্রোডাকশন বাড়লেই আমাদের মানে লোডশেডিং যেটা এটা অনেকটাই কমে আসবে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ মানুষ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রে হামলা ভাঙচুর করছেন। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা রক্ষা এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা। যে কোনো বিদ্যুৎ স্টেশনকে আমরা কেপিআই এর মতো মনে করে নিরাপত্তা প্রদান করি এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা অলরেডি বিরাজমান আছে। বিদ্যুৎ সংকট মোকাবেলায় দেশের শপিং মল, মার্কেট এবং দোকানপাট প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। এদিকে গ্যাস সংকটে বাড়ছে দুর্ভোগ। ফিলিং স্টেশন থেকে বাসাবাড়ি, স্বস্তি নেই কোথাও। কারখানার উৎপাদনেও নেমেছে ধস। গ্যাসের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। গ্যাসের জন্য পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তাই যানবাহনের এমন দীর্ঘ সারি। কয়েকদিন ধরেই গ্যাসের তীব্র সংকট, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা।
আবার মিলছে না চাহিদা মতো। এতে নষ্ট হচ্ছে সময়, বিপাকে যানবাহন চালকরা। 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরেও গ্যাস পাচ্ছি না, অনেক সময় লাগে। তাও পাই 100 পয়সার গ্যাস পাই, 70 টাকা 80 টাকা গ্যাস ঢুকে, যে গ্যাস ঢুকতো 500 টাকা 600 টাকা গ্যাস ঢুকতো, সেই ঢুকে 100 টাকা পাই, 150 টাকার পাই। এই অবস্থা বাংলাদেশের। 2 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস ঢুকে আমাদের 120 টাকা 150 টাকার গ্যাস ঢুকে, এই অবস্থা আমরা গাড়ি চালাতে পারি, আমাদের অনেক অসুবিধা হয়। গ্যাসের সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানায়, কমেছে উৎপাদনও, বাসাবাড়িতেও বাড়ছে ভোগান্তি। গ্যাসটা যদি ঠিকমতো থাকতো তাহলে আমাদের রান্না বান্নাটা ঠিক টাইমে আমরা করে ঠিক টাইমে অফিসে যেতে পারতাম। এই সংকট নিরসনের দাবিতে জামালপুরে মহাসড়ক অবরোধ করেন সিএনজি চালকরা। পরে প্রায় 5 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। 3 কিলো রাস্তা গেছে গা পিছনে, আজকে আমরা 450 টাকা জমা দিয়ে আমরা গাড়ি চালাই। আজকে আমরা 1 সপ্তাহ ধরে আমরা মালিকের জমা দিতে পারতাছি না। আমাদের যদি একটা পাম্প হয়ে থাকে তাহলে দেখা গেছে আমরা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা গ্যাস পাবো। কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে রিগ্যাসিফাইড এলএনজি সরবরাহ কমেছে, তাই সংকট বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় প্রথমবারের মতো দেশের জ্বালানি পণ্যের আমদানি ব্যয় $10 বিলিয়ন ছাড়িয়েছে। গেল অর্থ বছরের এই খরচ তার আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি ছিল। আমদানি ব্যয়ের এই চাপ শিল্প খাত থেকে শুরু করে অর্থনীতিতে নেতিবাচক পরিস্থিতি তৈরি করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে আগের চেয়ে বেশি দামে জ্বালানি পণ্য ও সার কিনতে চুক্তি করতে হয়েছে সরকারকে। এর প্রভাবে এ বাবদ আমদানি ব্যয় আগের যে কোনো সময়ের তুলনায় ব্যাপক হারে বেড়েছে। 2024-25 অর্থ বছরে জ্বালানি পণ্য আমদানিতে ব্যয় ছিল প্রায় $5.14 বিলিয়ন। গেল 2025-26 অর্থ বছরে তা 107% বেড়ে হয়েছে $10.63 বিলিয়ন। এদিকে একই সময়ে সারের আমদানি ব্যয় $2.62 বিলিয়ন থেকে 42% বেড়ে হয়েছে $3.72 বিলিয়ন। এসবের প্রভাবে সামগ্রিক আমদানি ব্যয় 10% বেড়ে $68 বিলিয়ন থেকে বেড়ে $75 বিলিয়ন ছাড়িয়েছে। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক বাজারের অস্থিরতার ফলে বাড়তি দাম পরিশোধে জ্বালানি খাতে চাপ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনে হচ্ছে যে জ্বালানির চাহিদা হঠাৎ করে বেড়েছে, আসলে হঠাৎ করে বাড়ে নাই। জ্বালানি মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে এই খরচটা সারা বছর ব্যাপী ধরা হয়, সেখানে অ্যাভারেজলি চিন্তা করতে গেলে জ্বালানির খরচ বেড়েছে। এদিকে জ্বালানি খরচ বাড়ার পাশাপাশি আমদানি বাড়লেও কমেছে রপ্তানি আয়, ফলে দেশের ইতিহাসে বাণিজ্য ঘাটতি সর্বোচ্চ পর্যায়ে, যা $27 বিলিয়ন ছাড়িয়েছে। এমন পরিস্থিতি অর্থনীতিকে আরও চাপে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অ্যাবজর্পশন গ্যাপের একটা প্রেশার ইকোনমিতে ক্রিয়েট হতে পারে। এর অর্থ হচ্ছে আমার আভ্যন্তরীণ ব্যয় জাতীয় আয়ের তুলনায় বেড়ে যেতে পারে। এখনো পর্যন্ত উদ্ধার হয়ে আছে আমরা রেমিটেন্সের এবং ফরেন রিজার্ভ দিয়ে, কিন্তু এটা তো একটা স্বল্প মেয়াদে। জ্বালানি মজুত বাড়ানোর পাশাপাশি বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘি শাখায় ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাবের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। লালদিঘির পারে অগ্রণী ব্যাংকের পূর্ব কর্পোরেটের শাখা, সেখানে ভোল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার জানাজানির পর বন্দর নগরী জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। ব্যাংক কর্মকর্তারা জানান, বিভিন্ন গ্রাহকের আমানতের বিশাল এই অর্থের ঘাটতি ধরা পড়ে নিয়মিত হিসাব মেলানোর সময়। গত 10 আগস্ট নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন তারা। এই ঘটনায় ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীর নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 2টি মোবাইল ফোন সহ 64 জিবির একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখছি, দেখার পরে আরও আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। সবগুলো আমরা তথ্য প্রমাণ একসাথে করে কয়দিন বা কিভাবে বা কখন করছে এই জিনিসটা আমরা পরিষ্কার করবো। পরস্পর যোগ সাদস্য এই ক্ষেত্রে সরাইছে বা কোথায় গেছে এগুলোর একটা প্রক্রিয়াই আছে, হয়তো এটাই তদন্তের প্রক্রিয়া দেন, তদন্ত করে এই জিনিসটা পরিষ্কার হবে। মামলার এজাহারে উল্লেখ, ভোল্টে টাকার বান্ডিলে বড় নোটের ভেতর
ছোট নোট ঢুকিয়ে প্রকৃত অর্থের পরিমাণ কম দেখানো হতো। ঘাটতির অর্থ হাটহাজারী উত্তর বরিশচর এলাকায় ইশরাত এগ্রো নামের একটি গরুর খামারে বিনিয়োগ করা হয়েছে। এমন ঘটনায় স্তব্ধ গ্রাহকরা। ক্রমান্বয়ে গ্রাহকের টাকা উদয় হয়ে যায়। ব্যাংক সম্বন্ধে মানুষের যে বিরূপ যে ধারণাটা, এটা বরাবর এটা বাড়তেছে, এটা ক্রমাগতভাবে এটা বাড়তেছে। ব্যাংক থেকে যদি সে আমানত নষ্ট হয়ে যায়, ব্যাংকের যে অস্তিত্ব সেটা থাকবে না। ঘটনার বিষয়ে জানতে চাইলে ব্যাংকের কোনো কর্মকর্তাই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। এখানে আসলে আমাদের প্রিন্ট মিডিয়াতে বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছে নেই, এটা হচ্ছে সহজ কথা। ঠিক আছে, 32 লাখ টাকা এখান থেকে উধাও হলো, আমরা তাহলে ধরে নিব যে এখানে আপনাদের ব্যাংকের কর্মকর্তারাই জড়িত। মামুন নুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। জিপিএ 5 বাড়লেও পাশের হারে ধস সিলেট শিক্ষা বোর্ডে। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে 10.24%। এর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ইংরেজিতে শিক্ষার্থীদের খারাপ ফল। ইয়াহিয়া মারুফের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 5 বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাশের হার সিলেট শিক্ষা বোর্ডে। 89,079 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 51,957 জন। তবে গতবারের তুলনায় জিপিএ 5 বেড়েছে 222টি। 9টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করলেও শূন্য পাশের হার নেই কোথাও। যখন দেখছি যে জিপিএর জায়গায় 5টা লিখে আমি পুরা কান্না করে দিছি খুশি। আমি অনেক হ্যাপি। যখন আমি সকালে রেজাল্টটা দেখছি তখন সবারই অনেকেরই A+ আসে নাই, তখন আমিও ভাবছিলাম যে A+ আসবে না আমার। রেজাল্টে আমি সন্তুষ্ট আছি, আর একটু মনে কর ইচ্ছা ছিল আর কি A+, তো A+ পাইছো না হইলে সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। ফল বিশ্লেষণে দেখা যায় সবচেয়ে খারাপ করেছে মানবিকের শিক্ষার্থীরা। এই বিভাগে পাশের হার 48.16%। আর বিষয় হিসেবে সবচেয়ে খারাপ ফল ইংরেজিতে। প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে অকৃতকার্য 22,095 জন। এ চিত্র সামনে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন কর্মকর্তারা। মানবিক শাখার শিক্ষার্থীরা এই অঙ্কে এবং ইংরেজিতে ফেল করেছে। ওরা আসলে কিসের জন্য একটা দুর্বলতা থাকে, সায়েন্সের তুলনায় মানবিকের শিক্ষার্থীদের এই জায়গায় একটু দুর্বলতা থাকে। স্কুলগুলোর অভিভাবক কিন্তু নাই, এবং শিক্ষকের মারাত্মক সংখ্যক। একজন ইসলাম ধর্মের শিক্ষক দিয়ে আপনার সনাতন ধর্মের ক্লাস নেওয়া হয়, ধর্মশিক্ষার ক্লাস নেওয়া হয়, এমনও হচ্ছে আমরা স্কুলগুলোতে যাই তো মাঝে মাঝে গেলে দেখি। আসলে শিক্ষকের পদায়নও দরকার এবং শিক্ষকদের ট্রেনিংয়ের উপর গুরুত্ব দিতে হবে। 4 জেলার মধ্যে ভালো ফল করা সিলেটে পাশের হার 62.88%। 54.67% পাশ নিয়ে সবার পেছনে সুনামগঞ্জ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারও শতভাগ অকৃতকার্য বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে। কোথাও শিক্ষক সংকট, কোথাও শিক্ষার্থীদের অনুপস্থিতি, আবার কোথাও তদারকি ও পাঠদানের ঘাটতি। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। নাটোরের বাঘাতিপাড়া চিথলিয়া উচ্চ বিদ্যালয় টেকনিক্যাল শাখা থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল 19 জন, তবে পাশ করেনি কেউ। একচিত্র পৌর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে 18 জনের কেউই উত্তীর্ণ হয়নি। নাটোরে এবার এমন শিক্ষা প্রতিষ্ঠান 10টি, শতাধিক শিক্ষার্থীর একজনও পাশ করেনি। হতাশ শিক্ষার্থী অভিভাবকরা। আমরা তো আশা করি পাঠাই, তাই না? যেমন সন্তান মানুষ হবে, কন্টিনিউ ক্লাস হবে, পাস হবে, সেক্ষেত্রে পাস হতে সেজন্য আমরা শিক্ষক দায়ী মনে করি। যদি নিয়মিত বিদ্যালয়ে আসে এবং পড়াশোনা যদি নিয়মিত করে, তাহলে পরে কারিগরি পড়াশোনাটা হয়তো ডেভেলপ করতে পারে। শিক্ষকরা দায় দিচ্ছেন শিক্ষার্থীদের অনুপস্থিতিকে। উপস্থিত নিশ্চিত করে ভবিষ্যতে ভালো ফল অর্জনের আশা তাদের। আমাদের এই ব্যাচটা ছিল অত্যন্ত দুর্বল, আমাদের পরীক্ষার্থী ছিল 19 জন। আমরা শত চেষ্টা করেও আমরা তাদের রিমুভ করতে পারি নাই। স্টুডেন্ট এবং অভিভাবকদের সমন্বয়ে আলাপ আলোচনার মাধ্যমে যাতে এই সমস্যা চিহ্নিত করে সামনে আগায় যেতে পারে এর চেষ্টা করুন। একই চিত্র দিনাজপুর বোর্ডের অধীনে কুড়িগ্রামে। জেলার 4টি প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ। আমার সব সাবজেক্টে ভালো হয়েছে, কিন্তু বিজ্ঞান সাবজেক্টে আমি ফেল করেছি আর কি। তো ফেল করার কারণ হলো আমাদের স্কুলে তেমন শিক্ষক ছিল না। তো আমাদের শিক্ষক ক্যাটাগরি ছিল নিম্ন মাধ্যমিকের, যার কারণে হয়তো বা পাঠদানের একটু ত্রুটির কারণে আমরা 2026 সালে প্রথম এসএসসি ব্যাচ একটু ফলাফল বিপর্যয় আমাদের। আমরা চেষ্টা করব আগামীবার ফলাফল ভালো করার জন্য। এমন হতাশাজনক ফলের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে শিক্ষা অফিস। এরই মধ্যে দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। কী কারণে তাদের এত খারাপ রেজাল্ট হলো সেটা আমরা খতিয়ে দেখব এবং এটা তদন্ত করে
আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রতিবেদন গ্রহণ করব। প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে কিন্তু কোনো বেতন না পাওয়াতে বা এমপিভুক্ত না হতে তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে। ক্লাস পাঠদান কর্মসূচিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। এবার এসএসসিতে দিনাজপুর বোর্ডে শতভাগ অকৃতকার্য 18টি প্রতিষ্ঠান। এ সংখ্যা সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। ড্রেজারের আঘাতে ক্ষত বিক্ষত মেঘনার বুক। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে চলছে বালু উত্তোলন। তার প্রভাব পড়ছে নদীপাড়ের জনজীবনে। দেখা দিয়েছে ভাঙন, ঝুঁকিতে নানা স্থাপনা। আব্দুল্লাল মাহমুদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আশুগঞ্জে মেঘনার বুকে ড্রেজারের ছড়াছড়ি। দিনরাত সমান তালে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। তার প্রভাব পড়ছে নদী পাড়ে। চরসোনারামপুর গ্রামে দেখা দিয়েছে ভাঙন, ঝুঁকিতে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র সহ নানা স্থাপনা। আতঙ্কে স্থানীয়রা। কোন সময় টাওয়ারটা পড়ে জায়গা আর আমরা কোন সময় চটটা নেগা কোন শিউন নাই, শ্মশান লাগেছে গা। ডেজারের জন্য বালু গাড়ি সব যাইতেছে, বাড়ি ঘর যাইতেছে, ঘর দোয়ার কিছু গেছে গা নদীতে। এই যে ডেজার দিন রাত 24 ঘন্টা মাটি কাটতেছে, এই কাটার কারণে শুধু খালি এই জায়গা যাতে সব ভাঙা যাইতেছে গা। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন নদীপাড়ের মানুষ। তবুও কোনো কাজ হয়নি। প্রশ্ন হলো, কারা তুলছে বালু? স্থানীয়দের অভিযোগ, কিশোরগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়ার একটি সিন্ডিকেট এতে জড়িত। তারা মানছে না কোনো আইন। যে কোনো মুহূর্তে আশুগঞ্জ বন্দর দশে যেতে পারে, চরসোনারামপুর দশে যেতে পারে। চরসোনারামপুর দশে গেলে যে টাওয়ার আছে, নর্থ বেঙ্গলে যে বিদ্যুৎ সাপ্লাই হইতেছে, সেটাও দশা যাওয়ার সম্ভাবনা আছে। আশুগঞ্জের যে উপজেলা প্রশাসন আছে তাদের পক্ষ থেকে কিন্তু মাঝে মধ্যে আমরা অভিযান করতে দেখেছি, মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু রেজাল্ট কিন্তু শূন্য। বালু খেকোদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্যরা। প্রশাসনেরাও জড়িত আছে এবং প্রশাসনের বাইরেও একটা সিন্ডিকেট জড়িত আছে। তারা হয়তোবা টেন্ডার নিয়ে আসছে একটা জায়গাতে, দিনের বেলা যেখানে টেন্ডার নিয়ে আসছে তারা সেখানে বালু কাটে, আর রাত্রেবেলা এই চরসোনারামপুরে পুরো আইসা তারা বালু কাটে। চরসোনারামপুরে বালুর ব্যবসা, এক দল গেছে আরেক দল খাচ্ছে, এবং কারা খাচ্ছে তাদের সবার ছবি, সবার নাম আশুগঞ্জের মানুষ জানে। আর শিগগিরই যৌথভাবে অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যারা দেওয়া হয়েছে কিশোরগঞ্জ অংশে, কিন্তু তারা রাতের আধারে ওখান থেকে অন্যায়ভাবে অবৈধভাবে এখানে ঢুকে। চিঠিটা কিশোরগঞ্জের ডিসি অফিসকে দেওয়া হচ্ছে যে তারা যেন যৌথভাবে আমাদের সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে। ব্রাহ্মণবাড়িয়ায় বর্তমানে কোনো বালুমহাল ইজারা দেওয়া হয়নি বলেও জানিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। পানির দাম বাড়ালে বছরে আয় বাড়বে মাত্র 12 কোটি টাকা, আর সিস্টেম লস বন্ধ করতে পারলে বাড়বে প্রায় 7 গুণেরও বেশি, অর্থাৎ 88 কোটি টাকা। কিন্তু তারপরও সিস্টেম লস বন্ধে নজর না দিয়ে পানির দাম বাড়ানোর দিকে নজর চট্টগ্রাম ওয়াসার। ইউনিট প্রতি 5% দাম বাড়ানোর প্রস্তাব এখন অনুমোদনের অপেক্ষায়। এটিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে মরার উপর খাড়ার ঘা বলছেন গ্রাহক ও সচেতন সমাজ। এমদাদুল হকের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম মহানগরীতে প্রতিদিনের পানির চাহিদা কম বেশি 56 কোটি লিটার। এর বিপরীতে ওয়াসা সরবরাহ দিতে পারে গড়ে 50 কোটি লিটার। খোদ ওয়াসার হিসাব বলছে উৎপাদিত পানির 4 ভাগের 1 ভাগই সিস্টেম লস বা অপচয় হচ্ছে। বছরে যাতে কম বেশি 88 কোটি টাকার রাজস্ব বঞ্চিত সংস্থাটি। বছরের পর বছর এমন চললেও সেই সিস্টেম লস না কমিয়ে সম্প্রতি পানির দাম 5% বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি, যাতে ক্ষুব্ধ গ্রাহকরা। পানি না পাওয়া অবস্থায় এইভাবে আবার পানির মূল্য বৃদ্ধি করাটা অন্যান্য অনেক জিনিসের মূল্য বৃদ্ধির সাথে এটা একটা আর বাড়তি বোঝা হিসেবে আসবে। এভাবে যদি বারবার প্রতিনিয়ত পানির দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে জনগণের উপর একটা বাড়তি আর্থিক চাপ পড়ে যায়। পানির অপচয় আর অনিয়ম দূর না করে দাম বাড়ানো অযৌক্তিক উল্লেখ করে ভোক্তা অধিকার প্রতিনিধিরা বলছেন, ভোক্তার উপর চাপ তৈরি না করে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। ওয়াসার ব্যবস্থাপনা, সেবার মান উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা উন্নয়ন এবং জনবান্ধব করতে পারলে সিস্টেম লসের মতো বিষয়গুলিকে যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু প্রতি বছর দাম বাড়ানোর যে প্রক্রিয়া সেটা করাই লাগবে না।
ওয়াসা কর্মকর্তারা বলছেন, লোকবল সংকট, নষ্ট মিটার সহ নানা কারণে চাইলেই রাতারাতি সিস্টেম লস শূন্যের কোটায় নিয়ে আসা সম্ভব হচ্ছে না। তাই বাড়তি খরচের চাপ সামলাতে দাম বাড়ানোর প্রস্তাব। লিকেজ প্রবলেম থাকে, এখানে মিটারের কিছু সমস্যা থাকে। এই মিটারের সমস্যার কারণে বর্তমানে যে লুপবল আছে, এই লুপবলদের সম্ভব না সিস্টেম লস কমানো। তো সুতরাং এটা আমাদের ওয়াসারও দায় আছে, যারা ইউজার তাদেরও দায় আছে। ওয়াসার হিসাবে ঋণের কিস্তি পরিশোধ, পরিচালন ব্যয়সহ বর্তমানে প্রতি 1000 লিটার পানির উৎপাদনে খরচ হয় 32 টাকা, আর বিক্রি হয় আবাসিকে 18 টাকা ও বাণিজ্যিকে 37 টাকা প্রতি ইউনিট। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ধনঞ্জয়পুর গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। সিরাজগঞ্জে হত্যা মামলায় 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে 20,000 টাকা অর্থদণ্ডও দেয়া হয়। দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ 1 আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে 2009 সালের 30 আগস্ট তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে 14 জনকে আসামি করে মামলা করেন। 2010 সালে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন। বরিশালের উপকূলের মানুষের জীবনযাত্রা ও সুপেয় পানির সংকট সরেজমিনে ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বাকেরগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় পানির সংকট দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ উদ্যোগের উপর জোর দেন ডাচ রাষ্ট্রদূত। জানান, ঘরে ঘরে ট্যাপের মাধ্যমে পানি পৌঁছালে বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট ও নিরাপত্তা ঝুঁকি কমবে। একই সাথে ভাসমান বাজার ঘুরে দেখা এবং এখানকার সুস্বাদু মাছের প্রশংসাও করেন ডাচ রাষ্ট্রদূত। একসময় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি ছিল পাটকল। এসব মিলে কাজ করতেন হাজারো শ্রমিক। তবে লোকসান সহ নানা কারণে ধাপে ধাপে বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। দীর্ঘদিন পর এবার খুলনা ও সিরাজগঞ্জের 3টি বন্ধ পাটকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এতে আশার আলো দেখছেন শ্রমিকরা, যদিও সিদ্ধান্তটি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। একসময় খুলনার অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল এ অঞ্চলের পাটকলগুলো। পাটের সঙ্গে জড়িয়ে ছিল হাজারো শ্রমিকের জীবন জীবিকা। অবশেষে দীর্ঘ বিরতির পর বন্ধ পাটকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড, স্টার জুট মিলস লিমিটেড ছাড়াও আছে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড। এই উদ্যোগে আশার আলো দেখছেন অনেকে। যদি জুট মিল চালু করে কিংবা অন্য কোনো মিল যদি চালু করে, তো এই জায়গার মানুষ কাজ কাম করতে পারবে, বেকারত্বতা দূর হবে। মিলটা চালু করুক, আমাদের কর্মসংস্থা চালু হোক, এটাই আমরা প্রত্যাশা করি। এখন আমরা শুনছি যে আমাদের এই মিলটাও খুলে দেবে, তখন আমাদের এই অঞ্চলটা সকল শ্রমিক, সকল পেশাজীবীর মানুষের ভিতরে একটা উৎফুল্লতা কাজ করছে। তবে ইজারা দিয়ে মিল পরিচালনার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। আমাদের দাবি, খালিশপুরের শিল্প অঞ্চলের শ্রমিকদের পক্ষ থেকে দাবি, অনতিবিলম্বে কমপক্ষে একটা ইউনিট পাটজাত পণ্য চালাতেই হবে। এই মিলটা যদি রাষ্ট্রীয়করণভাবে চালাইতো আমরা অনেক খুশি হইতাম। অর্থাৎ মালিকানা যে কটা মিল দিচ্ছে, এই থেকে আমরা জানি যে 2 বছর 3 বছর চালাইয়ে ছুঁয়ে চলে যায়। আগে যে জায়গায় আমরা বদলিয়ালা যখন মজুরি কমিশন পাইছি, তখন 550 টাকার উপরে আমরা পাইছি মজুরি। আর যখন মালিকানা আসবে তখন সে 550 টাকা আমাকে করে দেবে না। সরকারের দাবি, বিগত সরকারের সময় দুর্নীতি ও লুটপাটের কারণে পাটকলগুলো ধ্বংসের মুখে পড়ে। সিরাজগঞ্জের একটা প্রতিষ্ঠান আবার জেগে উঠুক, সেটাই তো সবচেয়ে বড় কাম্য আমার, তাই না? কিন্তু ব্যাপার হচ্ছে যে এই প্রতিষ্ঠানটা আরও বাড়ত,
সে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে লুটপাট করে। আমরা যেগুলো আছে এগুলোকে আমরা উদ্ধার করে আইনগতভাবে যতটুকু সম্ভব ফাইট করছি, এবং যেগুলো আইনগত কোনো বাধা নাই সেগুলোকে আমরা প্রাইভেট সেক্টরে বিনিয়োগ করার জন্য ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছি। 30 বছরের জন্য মিলগুলো ইজারা দেওয়া হয়েছে বেসরকারি খাতে। রিজভী হাবিব, স্টার নিউজ। ভোলার চরাঞ্চলে আতঙ্কে বাথান ভিত্তিক মহিষ খামারিরা। নৌপথে একের পর এক হানা দিচ্ছে ডাকাত দল। রাত জেগে অনেকে পাহারাও বসিয়েছেন, দাবি জানিয়েছেন নিরাপত্তা বাড়ানোর। আদিল হোসেন তপুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দৌলতখানে মেঘনা নদীর মাঝে বৈরাগীর চর, সবুজে ঘেরা বিস্তীর্ণ মাঠ, আর মাঠ জুড়ে শত শত মহিষের পাল। বাথান ভিত্তিক চলছে পশুপালন। এসব এলাকায় নেই বিদ্যুৎ সড়ক বা মানুষের স্থায়ী বসতি, তাই রাত নামলেই ঢেকে যায় আধারে। আর সেই সুযোগটাই নিচ্ছে একটি চক্র, ট্রলার করে দিচ্ছে হানা। একের পর এক লুট করছে মহিষ। সম্প্রতি এক রাতে চুরি গেছে 25টি। জিডি করছি, পোস্টঘাট অফিসে জানাইছি, সব জানানো আছে, কিন্তু কেউ থেকে আজ পর্যন্ত কোনো রকমের একটু সাই পাইনি আমি। নদী দিয়ে অনেক অবৈধ মাল গেলে এটা প্রশাসকের নজরে আসে, কিন্তু আমাদের যে এই মহিষগুলা যে দিনের পর দিন চুরি হইতেছে, কিন্তু এটা কেন প্রশাসকের নজরে আসে না? খামারিদের অভিযোগ, গত 6 মাসে ভোলার বিভিন্ন চরাঞ্চল থেকে চুরি হয়েছে অন্তত 300টি মহিষ। এতে ছড়িয়েছে আতঙ্ক। রাত জেগে বাথান পাহারা দিচ্ছেন অনেকেই। অস্ত্র ঠেকা আপনি আল্লাদুল্লারে ভয়ভীতি লাগায় নীতি আছে। মহিষ খামারির এখন আতঙ্কে দিন কাটে। আমাদের রাতে কোনো ঘুম নাই। চর থেকে যদি কোনো ফোন আসে আমাদের মনে হয় যে আমরা স্টক করবো। চোর চক্রের সাথে বড় কারো হাত আছে। যখনই চোর ধরা হয় তখন বড় কেউর ফোন আসে, যখনই চোর ধরা হয় তখন বড় কেউর চাপ আসে। তাহলে ভাই চুরি তো কেউ না কেউ করায়। জনবল নৌযান সংকটে দুর্গম চরাঞ্চলে নিয়মিত টহল চ্যালেঞ্জিং বলে দাবি নৌ পুলিশের। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কোস্টগার্ড। স্পিড বোটে আমাদের যে যৎসামান্য তেলের বরাদ্দ, সেটা দিয়ে আমরা আসলে র্যান্ডাম অভিযান করতে পারি না। এখানে আমাদের লজিস্টিকের ক্রাইসিস আছে এবং জনবলের তো আছে। তো যতটুকু আছে এইটুক দিয়ে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। মহিষ, গবাদি পশু চুরি, নৌযান চুরি এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানের পাশাপাশি সন্দেহজনক নৌযান এবং ব্যক্তিদের চলাচলের উপর নিবিড়ভাবে নজরদারি রাখা হচ্ছে। সব মিলে বাথানকে ঘিরেই মানুষের জীবন জীবিকা, চাওয়া নিরাপত্তা নিশ্চিতের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মাছঘাট চাঁদপুর। একসময় এই ঘাটে নদী থেকে আসা মাছ ধরার ট্রলার আর নৌকার সারি লেগে থাকত। একের পর এক ইলিশ উঠত আড়তে। সে ব্যস্ততা, সে কোলাহল এখন অনেকটাই স্মৃতির পাতায়। জেলে, আড়তদার ও ব্যবসায়ীদের দাবি, দিনকে দিন কমছে ইলিশের সরবরাহ। ভরা বর্ষা, ইলিশ মৌসুমের মধ্যভাগ, অথচ দেশের অন্যতম বড় এই মাছঘাটে নেই প্রত্যাশিত সরবরাহ। নদী থেকে মাছ ভর্তি ট্রলারের বদলে অল্প কিছু ইলিশ আসছে পিকআপ ভ্যানে। মাছ কমে যাওয়ায় কাজ কমেছে শ্রমিকদের। ব্যবসায়ে মন্দা নেমেছে আড়তদার, পাইকার ও খুচরা বিক্রেতাদের মধ্যে। এক ফিসিং মোটে 150, 200, 300 মন মাছ পেত, আমরাই উঠেছিলাম। আর ইয়ার পরে মাছ মনে করে কয়েক বছরের মাছ নাই করে, এই বছর তো নাই মাছ। মাছ আসতো ফিশিংয়ে বিভিন্ন ট্রলারে, এখন আসলে গাড়িতে মাছ একটু কম হওয়ার কারণে। মাছটা বেশি ছিল, ডলার আসতো, পিকআপে আসতো, অন্ত মাছটা আসে না। তারপর অল্প আসে, অনেক আমরা কাজেরও পয়সা পাই না, 200-250 টাকা ফাঁসি। এতে আমার সংসার চলে না, আমাকে অনেক কষ্টের ভিতরে আসি। যে গেল কয়েক বছর ধরেই চাঁদপুর মাছঘাটে একই অবস্থা বলছেন স্থানীয় বোট মালিক প্রতিনিধিরা। খরচ তো প্রচুর খরচ, মনে করেন 7-8 লাখ টাকা খরচ হয়ে যায় গিয়া ট্রিপে। আর মাছ বেশি 4 লাখ, 5 লাখ, 3 লাখ এই মিলে বাজার খরচা এই না, কোম্পানির জড়সড় হয়ে যায় গিয়া সব। সরবরাহ কম থাকায় দামও ঊর্ধ্বমুখী। 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়। তারা যে প্যাকেটজাত করে ট্রাকে আনবে সেই সময়টা তাদের ছিল না, প্রচুর পরিমাণ মাছ ছিল। তো এখন অল্প অল্প মাছ হওয়ার কারণে তারা এই প্যাকেটজাত করে ছোট ছোট ককশিটি করে কিন্তু ট্রাকে করে মাছ নিয়ে আসছে। গবেষকরা বলছেন ইলিশের গতিবিধি পরিবর্তন হয়।
সে কারণেও হয়তো এই বছর চাঁদপুরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বর্তমান সময়ে চাঁদপুর মাছঘাটে ইলিশ অন্যান্য মাছের যে কমতি, এটি অস্বাভাবিক না। এটি অমাবস্যা পূর্ণিমাতে বৃষ্টিবাদল বেশি হয়ে তার প্রাপ্যতা বেড়ে থাকে। সে কারণে এই সমস্ত অঞ্চলের ইলিশ মৎস্যজীবীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন। ভরা বর্ষায় ইলিশের সরবরাহ সংকট চাঁদপুরের মাছঘাট সংশ্লিষ্টদের উদ্বিগ্ন করে তুলছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। দুপুরে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ ও হট্টগোল করে বেশ কয়েকজন। তাদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে যথাযথ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়নি। পুনরায় যাচাই বাছাই করে অনিয়মের অভিযোগ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানায় তারা। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। টাঙ্গাইলের কালীহাতিতে মহিলা রাবিয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল 4 আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি ফারজানা আক্তার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা। অভিভাবক সমাবেশে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে স্কুলের সীমানা প্রাচীর ও গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গাজীপুর সাফারি পার্কে একদিনের ব্যবধানে 2টি হাতির মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানায়, গত বছর নারায়ণগঞ্জ থেকে রাজু বাহাদুর নামে একটি হাতিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হয়। হাতিশালায় অন্য একটি হাতির ধাক্কায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল রাজু বাহাদুর। চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট মারা যায় হাতিটি। এদিকে পরদিন ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে আরেকটি হাতির মৃত্যুর খবর নিশ্চিত করেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। মৃত হাতি দুটির নমুনা পাঠানো হয়েছে ল্যাবে। বর্তমানে সাফারি পার্কে 8টি হাতি আছে। দর্শক, এই ছিল স্টার বাংলায়। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।